জানি না বলতে কোনো শব্দ তো নেই। ইগনোর কেন করছিস সেটা বল। রিকের চোখ রাঙিয়ে চিবিয়ে চিবিয়ে কথাগুলো যেন কিছুটা ভয়ঙ্কর শোনালো। আমি বাড়ি যাব। তো আমি কি তোকে শ্বশুরবাড়ি যেতে বলেছি? না। তাহলে এত কথা কেন বলছিস? বলেছিস যখন তখন এটাও বল। 2 দিন ধরে কল মেসেজ কিছুই যাচ্ছে না কেন? রিকের কথায় অন্তি কিছুই বলল না, তবে নিজেকে তার বন্ধনী থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো আবারও। এতে যেন রিকের মাথায় আগুন জ্বলে উঠল। সাথে সাথে ঘাড় চেপে ঘাড়ে শক্ত একটা দ্বন্দ্ব দ্বারা দংশন বসালো। সাথে সাথে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে এলো। অন্তি চিৎকার করে কাঁদতে কাঁদতেই, আপনি খুব খারাপ রিক ভাই, খুব খারাপ। আপনি আমার স্বামীর অধিকার ছিনিয়ে নিচ্ছেন। কেন বারবার? আপনি খুবই নিকৃষ্ট কাজ করছেন এসব করে। এগুলোর জন্য আপনার প্রতি আমার ঘৃণা আসছে রিক ভাই। ভোরের কি হয়েছে রেদ? তরুণার কথায় রিদওয়ান থেমে গেল ভোরকে কোলে নিয়েই। নিজের কাজে ব্যাঘাত ঘটায় হালকা বিরক্তও হলো। আশেপাশে নতুন কিছু মানুষের মুখ দেখে ভোর নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করলো, কিন্তু রিদওয়ান যেন পণ করে রেখেছে। আজ কিছুতেই ভোরকে বাচ্চা থেকে বড় হতে দেবে না। কোলে কোলে নিয়ে ঘুরবে সব জায়গায়। আল্লাহর ওয়াস্তে এবার আমাকে নামান। সবাই কি ভাবছে বলুন? টুনা আন্টি বা কি ভাবছে? ভোরের ফিসফিস কথায় রিদওয়ান নিজের বন্ধন আলগা করে নামিয়ে দিল। আন্টি ঠিক আছে, আমি চিন্তা করো না। ভয় পাইয়ে দিয়েছিলি মা। দেখি এদিকে আয়, মুখটা কেমন লাল হয়ে আছে। রোদে ঘুরেছিলি নিশ্চয়ই। আম্মু, প্রশ্ন পরে করো, আপাতত ওকে ফ্রেশ হতে দাও। রিদওয়ানের কথায় তরুণা যেন অবাক হলো। ভোরের প্রতি ছেলেটার যত্ন দেখে মন প্রাণ যেন জুড়িয়ে গেল। যাক, তবে ছেলেটা এই সম্পর্কটাকে মেনে নিচ্ছে ধীরে ধীরে। 2 দিন গেল না, বিয়ে হলো, এমনিতে এত খাতির যত্ন বইয়ের প্রতি। হঠাৎ কারো কথায় সবার নজর তার দিকে গিয়ে পড়ল। লোকটিকে দেখে রিদওয়ানের চোয়াল শক্ত হলো। রক্তচক্ষু নিয়েই। তুই এখানে? বিবাহিত জীবনের অনেক অনেক শুভকামনা রিত, তবে সেই শুভকামনা বেশি দিন। আর কিছু বলতে পারল না। সাথে সাথে মুখের মধ্যে শক্ত এক ঘুষি পড়ল। লোকটির সাথে সাথে পিছিয়ে গেল আগে থেকে প্রস্তুত না থাকায়। বাস্টার্ড, তোর সাহস কি করে হলো এই বাড়িতে প্রবেশ করার? কথাটা বলে আবারও মারতে গেলে রিক এসে পাঞ্জা মেরে ধরে ফেলল। হঠাৎ করে রিদওয়ানের এরূপ আচরণে ভোর অবাকের সাথে ভয়ও পেল। রিদওয়ানকে রাখতে দেখেছে ঠিকই, কিন্তু এরকম ভাবে রাখতে দেখেনি কখনো। আর এভাবে রেগে মেগে মারছে কেন লোকটিকে? কে এই লোক? রেক, ছাড় আমাকে। এই বাস্টার্ড এখানে ঢোকার সাহস কি করে পেল? ভাই প্লিজ শান্ত হও, আশেপাশে সবাই আছে। হু ইজ দ্য কেয়ার অফ দিস পিপল? লিভ মি, আই ওয়ান্ট টু কিল হিম। হঠাৎ এরূপ পরিস্থিতিতে সবাই যেন অন্য এক রিদওয়ানকে দেখছে। তরুণা রিদওয়ানের পাশে আসতে গেলে এই ছেলের রাগী চেহারা দেখে আর সামনে আগাতে পারেনি। বউর এক পাশে দাঁড়িয়ে আছে। এই রিদ, এরকম বিহেভ করছিস কেন? দেখ, শান্ত হ, আমরা বসে কথা বলি। এমনিতেই অনেক দূর থেকে এসেছি। তরুণা রিদওয়ানের পাশে আসতে গেলেই ছেলের রাগী চেহারা দেখে আর সামনে আগাতে পারেনি। বউর এক পাশে দাঁড়িয়ে আছে। অ্যানার কথায় রিদওয়ান কিছুটা শান্ত হলো। হাত মুষ্টিবদ্ধ করেই রিককে ছাড়তে বলল। রিদওয়ানের শান্ত মেজাজি দেখে ছেড়ে পাশে গিয়ে দাঁড়ালো। আজ তারও মন মেজাজ ভালো নেই। প্রেয়সীর ঘৃণিত এক বাক্যই যেন থমকে গেছে সে। তাই তো অন্তিকে চুপচাপ তাদের বাড়িতে রেখে নিজের বাড়িতে চলে এলো। বাড়িতে এসেই দেখলো রিদওয়ানের ফ্রেন্ড সার্কেলকে, কিন্তু তাদের মাঝে আরও একজনকে দেখে নিজেরও মাথা গরম হয়েছিল। তবে সবার সামনে কিছু বলেনি। সে জানে যে তার ভাই আসলে লঙ্কাকাণ্ড বাজাবে, আর হলো তাই। তোরা আসবি আমাকে ইনফর্ম করিস না কেন? আমরা তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এখানে এসে আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছি তোর বিয়ের কথা শুনে। সানির কথায় রিদওয়ান নিজের কলার ঠিক করলো। রিদওয়ান যখন বাইরের দেশে পড়াশোনা করতে যায় তখনই 4 জনের সাথে বন্ধুত্ব হয়। সানি, অ্যানা, আদিল আর জেরিন। এখানে 3 জন উপস্থিত থাকলেও একজনের সাথে কারোরই যোগাযোগ নেই। তোদের শেখদার ভেলে আসার অনুমতি থাকলেও এই বাস্টার্ডের অনুমতি নেই। আর এক সেকেন্ডে যদি একে আমার সামনে দেখি, জাস্ট খুন করে ফেলবো বললাম। রিদওয়ানের রক্তিম আভা নিয়ে কথা বলায় সবাই ভয় পেল খুব। রিদওয়ানের রাগ সম্পর্কে সবাই অবগত। যদি কথা মতো কাজ না হয় তবে আজ এখানে রক্তারক্তি হবে, যেমনটা হয়েছিল 5 বছর আগে।
অ্যানা আর সানি তাড়াতাড়ি করে আদিলকে বলল চলে যেতে। আদিলকে বারণও করেছিল এখানে না আসার জন্য, কিন্তু ওর জেদের কারণে নিয়ে আসতে হলো। আর আসলো তো আসলো, সাথে রিদওয়ানের সাথে আবারও ঝামেলা বাঁধালো। অ্যানা আর সানি কোনো রকম আমতা আমতা করে আদিলকে এখান থেকে যেতে বলল। আদিল সবকিছু দেখেও ডোন্ট কেয়ার ভাব নিয়ে রিদওয়ানকে পাশ কাটিয়ে ভোরের সামনে গিয়ে দাঁড়ালো। বিউটিফুল কুইংয়ের জন্য ড্যাশিং কুইংয়ের প্রয়োজন হয়, কিন্তু কে কুইং তো পেল একটা স্বার্থপর আজরাইলকে। ডিশেপ কুইং। কথাটা ফিসফিস করে বলেই তরুণার কাছে গিয়ে দাঁড়ালো। মায়াভরা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েই চোখ সরিয়ে নিল। এরপর সদর দরজা দিয়ে বের হতে নিলেও পিছু ফিরে আবারও উচ্চস্বরে বলতে লাগলো। সুখ পাখি যখন সুখের নিশায় কাতরায়, তখন কিন্তু শিকারী বাঘও হার মেনে যায়। সময় বলবে সে সুখ পাখি বাঘের কাছে সুখ খুঁজে পাবে নাকি অন্যত্রে উড়াল দেবে। বেস্ট অফ লাক রিদওয়ান শিকদার, অ্যান্ড বি কেয়ারফুল। কথাটা বলেই শীষ বাজাতে বাজাতে বেরিয়ে গেল আদিল। এদিকে ভোরের মাথায় এত সবের মিনিংগুলো কিছুই ঢুকলো না। তবে এটা বুঝেছে তার আগে হাজব্যান্ডের সাথে এই আদিল ছেলেটার কোনো গুরুতর ঝামেলা আছে, নয়তো এমন সিংহের মতো গর্জন কেনই বা করবে। তবে অ্যানাকে রিদওয়ানের বাহুতে ধরে রাখা দেখে নাক ফুলালো। কোথাকার কোন মেয়ে সে কেন তার স্বামীর বাহুতে হাত রাখবে? তার বউ কি মরে গেছে? অ্যানা সানি, তোমরা দাঁড়িয়ে আছো কেন? টেবিলে খাবার দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও, নয়তো খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তরুণার কথা যেন সবাইকে একটু সহজ করলো। বাঙালি খাবার, ওয়াও, হাউ সুইট আন্টি। কত বছর পর তোমার হাতের রান্না করা খাবার খাবো। আমার তো তশিস হয়েছে না। তুইও না সানি, আগে ভালোভাবে ফ্রেশ হয়ে নে, এরপর খাবি। অ্যানার কথায় মুখ ভেঙিয়ে রিকের পাশে দাঁড়ালো। অ্যানা রিদওয়ান থেকে সরে এসে ভোরের সামনে দাঁড়ালো। হালকা মেরুন রঙের গাউনটাতে দারুণ আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে নিজের বহমান সৌন্দর্যের প্রকাশনায়। নাম কি গো তোমার কিউটি? হঠাৎ করে অপরিচিত কারো জিজ্ঞাসাবাদে কিছুটা ঘাবড়ে গেল। এতক্ষণ ধরে এই মেয়ের গোষ্ঠী উদ্ধার করছিল, কিন্তু হঠাৎ এরূপ কথা বলায় চমকে গিয়ে অবাক নয়নে তাকিয়ে উত্তর করল। অবনী ইসলাম ভোর। ভোরের নাম বলা শুনে রিদওয়ান ভ্রুকুচকে পিছু ফিরে তাকালো। এতক্ষণ ধরে এই মেয়ের কথা মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল, তবে ভোরের মুখে নিজের নামের এরূপ সম্বোধনে তার পছন্দ হলো না। তুমি যেমন কিউট, তেমন তোমার নামটাও কিউট, কিন্তু আমি তোমাকে কিউটি বলেই ডাকবো। আর হ্যাঁ, আমি তোমার বরবসায়ের বেস্ট ফ্রেন্ড হই। ওই যে দেখছো সানি, সেও আমার মতো সেম। কথাটা বলেই ভোরকে জড়িয়ে ধরল। এরপর ভালো মন্দ আরো কিছু জিজ্ঞেস করলে ভোর টুকটাক উত্তর দিল। শরীরটা ভালো না থাকায় কিছুক্ষণ পরপর নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। এদিকে সবার সামনে কিছু বলতেও পারছে না। অ্যানা, সানি, তোরা টেবিলে বসে পড়, আমি ফ্রেশ হয়ে তোদের সাথে জয়েন হচ্ছি। ভোর, উপরে আসো। রিদওয়ানের এরূপ কথাই যেন ভোর স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাও যাও কিউটি, তোমার বরমশাই তোমায় ডাকছে। অ্যানার ফিসফিস কথায় ভোর লজ্জা পেল বেশ। রক্তিম গালের আভা নিয়ে মাথা নিচু করেই রিদওয়ানের পিছু পিছু উপরে গেল। আর এদিকে অ্যানা সানি রিক খেতে বসলো। এমনিতেই খিদে পেয়েছে তাদের প্রচণ্ড। রিদওয়ানের আসার জন্য আর অপেক্ষা করেনি। দুপুরের খাবার শেষ করতে লাগলো তাদের সময়ের সাথে তাল মিলিয়েই। ঝর্ণার আওয়াজে চারিদিকে ছড়িয়ে পড়ছে পানির ফোয়ারা বিচ্ছিন্নভাবে। দুই হাত দেওয়ালে রেখে উন্মুক্ত পিঠে সমান্তরালভাবে পানির বহমান স্রোতগুলো বেয়ে বেয়ে নিচে নামছে। হাতের শিরাগুলো টকবক করেই ফুটে উঠেছে নিজের রাগের বহিঃপ্রকাশে। চোখ খুলে রেখেই সেই রাগের বহমান লালাগুলো যেন নিঃশেষ করতে চাইছে সময়ের সাথে পাল্লা দিয়ে, কিন্তু কমার বদলে যেন সেই রাগ আরো ভারী হয়ে যাচ্ছে অধিলগ্ন ছুঁয়ে দিয়েই। আপনার কি হলো? এই যে গোসল রাজা মেয়েদের মতো এতক্ষণ ধরে কি করছেন ওয়াশরুমে আপনি? ভোরের দরজায় ধাক্কিয়ে হঠাৎ চিৎকার করে কথা বলায় রিদওয়ান নিজের রাগের আভা থেকে বেরিয়ে এলো। উন্মুক্ত শরীরের বিন্দু বিন্দু জলরাশি রেখেই ঝর্ণা অফ করলো। এরপর টাওয়াল নিয়ে কোমরে জড়িয়েই সাথে সাথে দরজা খুলল। হঠাৎ করে কথার মাঝে দরজা খোলাই ভোর ভরকে গেল। সাথে সাথে পিছু ফিরতে নিলে গাউনের নিচু অংশের সাথে পা লেগে পড়ে যেতে নিলেই রিদওয়ান নিজের ভিজা শরীরেরই তাকে আগলে ধরে। শক্ত হাতে কোমর চেপে নিজের উন্মুক্ত শরীরের জলরাশির সাথে মেশালো। ভারী হৃদয় স্পন্দন যেন সাথে সাথেই বেড়ে গেল। অল্প সময়ের মধ্যে এতটা এনার্জি কিভাবে পেলে হানি? রিদওয়ানের স্লো ভয়েসের কথাগুলো যেন ভোরের কানে গেল না। শরীরের কম্পমান যেন ধীরে ধীরে বাড়তে লাগলো।
ওপেন ইউর আইস হানি। রিদওয়ানের কানের কাছে ঠোঁটের স্পর্শ লাগতেই ফট করে চোখ খুলেই রিদওয়ানকে ধাক্কা মারতে নিলে উল্টো নিজেই রিদওয়ানের বন্ধনীতে আটকে রইল। রিদওয়ান সেই সুযোগে ভোরকে উঁচু করেই তুলেই ওয়াশরুমে ঢুকিয়েই ঝর্ণা বরাবর দাঁড় করালো। এই অশুভ লোক, ছাড়ুন আমায়। আমি একা একা আসতে পারি ওয়াশরুমে, ছোট বাচ্চা নই আমি। ভোরের ছটফট করে কথা বলাতে রিদওয়ানের কেমন এক আসক্ততা সৃষ্টি হলো। সে আসক্ততা নিয়েই হানি, কিছুক্ষণের জন্য একটু মুখটা বন্ধ রাখো। আই ওয়ান্ট টু ফিল মাই পিস রাইট নাও, সো কিপ ইউর মাউথ শাট। হোয়াইট অ্যাঞ্জেল। দুপুরের সায়ান্নে কেটেছে কিছুক্ষণ আগেই। সবাই মিলে ড্রয়িং রুমে বসে আড্ডাতে মত্ত আছে। আর সেই আড্ডার মাঝে গরম গরম চিকেন পাকোড়া আর পাস্তা নিয়ে হাজির হলো ভোর। সাথে আছে কেয়ারটেকার। ড্রয়িং রুমে এসেই যখন সামনে সোফার দিকে দৃষ্টিপাত ঘটল, তখনই হঠাৎ করে বুকের মধ্যে কেমন এক অজস্র যন্ত্রণা পরিলক্ষিত হলো। অ্যানা আর রিদওয়ান একদম পাশাপাশি বসে, সানি আর রিক অন্য সোফায় বসে কিছু নিয়ে আলোচনায় মগ্ন। আর এদিকে অ্যানা হেসে হেসে কত রাজ্যের সুখ দুঃখের আলাপন ছড়িয়েছে কে জানে। অ্যানা বারবার রিদওয়ানের কাঁধে হাত রেখে হাসতে হাসতে মনে হয় একদম বুকে ঢুকে যাবে অবস্থা। তার সাথে রিদওয়ান মুচকি মুচকি হেসে বান্ধবীকে সাই জানাচ্ছে। ভোরের আপাতত এসব দেখার ইচ্ছে শক্তি আর হলো না। তাই জরিনা কেয়ারটেকারকে বলল তার হাতের নাস্তা রেখে পাকোড়াটা এখান থেকে নিয়ে যেতে। বৌমনি, আমনে যখন আইছেন তখন কষ্ট কইরা আমার লগে রাইখা যান না। জরিনার কথায় ভোরের অস্বস্তি হতে থাকলো। সে জানে যে এখন যদি ওইখানে যায় তাহলে রিদওয়ানের প্রাইভেসি নষ্ট হবে। আর সেই প্রাইভেসি নষ্ট করতে আপাতত সে চাইছে না। তাই জরিনাকে জোর করলো ওগুলো নিয়ে যেতে। অগত্যা জরিনা মুখ গোমড়া করে পাস্তাগুলো রেখে আসলো। এরপর আবার আসলো পাকোড়া ট্রেটা নিতে। হেই কিউটি, ওইখানে দাঁড়িয়ে কি করছো? এখানে আসো। সেই যে দুপুরের রুমে ঢুকলে, এরপর তো আর তোমার দেখাই পেলাম না। হঠাৎ অ্যানার আলাপে ভোর নিজের ভারাক্রান্ত মন নিয়ে সামনের দিকে তাকালো। অ্যানা উঠে পড়ে যখনই ভোরের কাছে আসতে নিবে তখনই উঠছিস কেন? বস। ভোর, এদিকে এসো। রিদওয়ানের কথায় অ্যানা আর কিছু বলল না। হাসি মুখে আবারও রিদওয়ানের পাশে গিয়ে বসলো। ভোর নিজের অস্বস্তি নিয়েই সামনের দিকে আগালো। কেন যে এখানে আসতে গেল? নিজের এক পাশের ওড়না মুঠ করে ধরে এগোলো। রিদওয়ানের অন্য পাশে জায়গা নিয়ে দেখে সে অ্যানার পাশে গিয়ে বসলো। রিদ, তুই কিন্তু এখনো ভাবির সাথে ঠিকঠাক পরিচয় করিয়ে দিসনি। হ্যাঁ রে রিত, তুই যে এত সুন্দর আর এত কিউট একটা মেয়েকে বিয়ে করলি, আমাদের ট্রিট তো দিলি না। আমরা কি এতটাই পর হয়ে গেলাম রে রিত? অ্যানা আর সানির কথায় রিদওয়ান দাড়ি চুলকিয়ে ভোরের দিকে তাকালো, যে আপাতত নিচু হয়ে আছে। এত স্পেশালভাবে কিছু হয়নি যে তোদের ঘটা করে ট্রিট দিতে হবে। বিয়ে করার কথা ছিল, বিয়ে করে নিলাম, দ্যাটস ইট। মানেটা কি? তুই কিন্তু এইবার কিপটামি করছিস রিদ। আরে অ্যানাদি, তুমি ভাইয়ের কথা ধরো না তো। আমি ভাইয়ের পক্ষ থেকে তোমাদের টিপ দিব। তুই কেন দিতে যাবি রিক? বিয়ে তো আর তোর হয়নি, আর কারো পক্ষ নেওয়ার প্রয়োজন নেই। যে বিয়ে করেছে সে আমাদের স্পেশালভাবে ট্রিট দিবে। যতই হোক আমরা তার বেস্ট ফ্রেন্ড বলে কথা। তুই চুপ থাক। অ্যানার ধমকে রিক চুপ করে গেল। ঠিক আছে, কাল রাতে ডিনার আমার পক্ষ থেকে। ইয়ে ডান। তবে তোর রিকের সাথে চলে যাস, আমার সময় হবে না। কাল ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। রাখ তোর মিটিং এর বাহানা। ট্রিট দিবি তুই, আর তুই বলছিস থাকবি না, তাহলে এটা ট্রিট হলো কই? জানি আমরা গরিবস, তা কিন্তু এই গরিবসদেরও ডিমান্ড আছে বস। জোর করিস না, সত্যি টাইম হবে না। রিদওয়ানের কথায় অ্যানা নাক কুচকে ভোরের বাহুতে হালকা ধাক্কা মারল। চোখ দিয়ে ইশারা করলো কিছু। ভোর এতক্ষণ ওদের কথাবার্তায় হজম করছিল। হজম করা ছাড়া আর কি বা করবে? এরা যেভাবে কথাবার্তা বলছে, এতে তার আদৌ কোনো কথা বলার সুযোগ হয়েছে কিনা সন্দেহ। আবারও ধাক্কানোতে অ্যানার ইশারা বোঝার চেষ্টা করলো, ফিস ফিস করে ভোরের পাশে গিয়েই। কিউটি, তোমার বরমশাইকে রাজি করাও প্লিজ। এই কাজ পাগল ছেলে নিজের মিটিং ছাড়া কিছুই বুঝে না। অ্যানার কথায় ভোর চোখ বড় বড় করে তাকালো। তারা রাজি করাতে পারছে না, কিন্তু তাকে বলছে রাজি করাতে। তার কথায় রাজি হবে কি আদৌ লোক? উল্টো না ধমক দিয়ে দেয় তার সামনে। সে অ্যানার কথায় করুণ চোখে তাকালো। মানেটা হলো সে বলতে পারবে না। কিউটি প্লিজ প্লিজ, একবার বলেই দেখো না শোনা। অ্যানার কথায় অগত্যা গলা খাকারি দিয়ে
সবাই যখন বলছে তখন গেলে ভালো হয়। ভোরের কথায় রিদওয়ান সোজা হয়ে বসে ভোরের দিকে তাকালো। সেই তাকানোর মধ্যেই কিছু একটা বোঝার চেষ্টা করলো। ইউ শিওর? রিদওয়ানের কথায় ভোর সাথে সাথে মাথা নাড়িয়ে সম্মতি দিল। তৎক্ষণাৎ পকেট থেকে ফোন বের করে কাউকে কল লাগালো। ও পাশ থেকে রিসিভ হতেই কালকে বিকেল 4টা থেকে সব মিটিং ক্যান্সেল করো আসফ। কথাটা বলেই রিদওয়ান ফোন কেটে পকেটে ভরল। ডান হানি। আহা কি প্রেম গো! বউয়ের এক কথায় এক পায়ে রাজি হয়ে গেল মিস্টার রেদওয়ান শিকদার। অ্যানার কথায় সানিয়া রিকো তালে তাল মেলালো। আর এদিকে ভোর যান পরানি অবাক। এই লোক আসলে কি? হঠাৎ এইরকম তার এক কথায় রাজি হয়ে গেল। আদৌ কি রাজি হলো, নাকি এর পেছনেও কোনো কারসাজি আছে? এসব ড্রামা রেখে খেয়ে নে, তোদের ভাবির হাতের নাস্তা। ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। রিদওয়ানের কথায় সবাই মজার সাথেই খেতে শুরু করলো। অ্যানা রিদওয়ানের পাশ থেকে উঠে গিয়ে সানির পাশে গিয়ে বসলো। মাঝখানে জায়গা খালি থাকায় রিদওয়ান সাথে সাথে ভোরের হাত ধরে নিজের দিকে আনলো। হঠাৎ টান লাগায় ভোর গিয়ে রিদওয়ানের বুকে বাড়ি খেলো। অসভ্যের মতো সবার সামনে এইসব টানটানি না করলে হয় না আপনার? বিয়ে করেছি টানাটানি করার জন্য, এভাবে দূর সরে রাখলে তো এই অসভ্য উপাধি ঠিকঠাকভাবে যথার্থ হবে না। রিদওয়ানের কথায় ভোর তার বুক থেকে উঠে গিয়ে ঠিক হয়ে বসলো। এরপর যখন সামনে তাকায় তখন সাথে সাথে ঢুক গেলে রিদওয়ানের পাশে আরো একটু চেপে বসলো। মনে হচ্ছে আজ লজ্জায় রিদওয়ানের মধ্যেই ঢুকে পড়বে। তিনজন নিজেদের খাবার চামচে পাস্তা আটকে রেখে হা করে থাকলো। আর চোখ বড় বড় করে দুই কপতির মুহূর্তগুলো দেখতে থাকলো। অ্যানা নিজের চামচ মুখে ভরে নিয়েই আমি কিন্তু কিছু দেখিনি, তোমরা কন্টিনিউ করো। কথাটা বলেই উঠে পড়ল। কিছু পথ গিয়ে আবারও ফিরে আসলো পাস্তার বাটিটা নিতে। কিউটি, পাস্তাটা সেই লেভেলের টেস্টি হয়েছে গো। বাটিটা নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ল। এরপর একে একে সানি রিকো উঠে পড়ল যার যার কাজের বাহানা দিয়েই। এইদিকে ভোর লজ্জা পেলেও ওরা চলে যাওয়াতে রাগী দৃষ্টিতে রিদওয়ানের দিকে তাকালো। এভাবে তাকাচ্ছ কেন হানি? খেয়ে ফেলবো নাকি? আপনার মুখে কি কিছুই আটকায় না? মুখে কিছু বাজার জন্য তো কিছু দিয়ে আটকাতে হয়। সে আটকানোর জিনিসটা অ্যাপ্লাই করো, দেখবি সবকিছু আটকে দম বন্ধ হয়ে গেছে। রিদওয়ানের কথায় ভোর ঢুক গিলল। যখন দেখলো রিদওয়ান নিজের মুখাবয়ব ভোরের মুখের আদুলের সামনে আনছে। কোনো মতে নিজেকে সামলে রিদওয়ানকে দুই হাত দিয়ে আটকে। কি করছেন? দূরে সরুন। ভোরের কথায় রিদওয়ানের উত্তর নেই। রিদওয়ানের নিঃশ্বাসের ছোঁয়া ভোরের মুখা অবয়বে ধীরে ধীরে গাঢ় হতে থাকলে ভোর চোখ খিচে বন্ধ করে ফেলল। ঠোঁট কামড়ে আটকালো সেই সুপ্ত ইচ্ছের সংমিশ্রণ। বুকের কাঁপন যেন হঠাৎ করে আবারও বেড়ে গেল, যেমনটা বেড়েছিল দুপুরের দিকে। ভারী ভারী নিঃশ্বাসের সংমিশ্রণে আটকানোর চেষ্টা করলেও নিজের আবেগময় চাহনাগুলো, কিন্তু পারল না। রিদওয়ানের সেই নিঃশ্বাসগুলো যেন তাকে আরো বেসামাল করে তুলল। কিছুক্ষণ পরেও যখন সেসবের কিছুই আর অনুভব করতে পারল না, তখনই ফট করে চোখ খুলল। চোখ খুলেই আশেপাশে নিজেকে একা পেল। ব্যাপারটা কি হলো বুঝতে তার 5 সেকেন্ড সময় লাগলো। যখন বুঝলো তখন রাগে নিজের নাক ফোলালো। এই লোক আবারও আমাকে ফাঁসালো। অসভ্য ইতর আমার কাছে এসে আবার আমাকেই তার জালে ফাঁসিয়ে দিয়ে এভাবে পালিয়ে গেল। কথাটা বলেই আশেপাশে তাকিয়ে দেখলো রিদওয়ান আছে কিনা, কিন্তু তার ছায়াও আশেপাশের কোথাও না দেখে রাগে আবারও ফেটে পড়ল। রাগে দুঃখে সোফার কুশন ছুঁড়ে মারলো সামনের সোফার নিচের দিকে। শালার বজ্জাত লোক একটা, কত বড় ধরিবাজ লোক ভাবা যায়। আর কোনোদিন কাছে আসুক না, একদম বিচটি পাতা ঘষে দেব এই লোকের মুখে। পরে বুঝবে ভোরকে ফাঁদে ফেলানোর পরিণাম কি হতে পারে। রাত্রি দিবালগ্ন হয়েছে আধপ্রহর আগেই। বিষণ্ণতা ঘেরা চারিপাশ। ভোর চেয়ারে বসে মনোযোগ দিয়ে নিজের নোটসগুলো লিখে যাচ্ছে বিরতিহীন। সময় ঠিক কতটা হয়েছে তার কোনো হিসেব নেই। হঠাৎ করে ফোনের রিংটোনে নিজের লেখা রীতি টানে। কলম রেখে ফোন হাতে নিয়ে দেখে ফোনদাতা ব্যক্তিটি কে। পরিচিত কারো নাম দেখে সাথে সাথে রিসিভ করে। বলো আয়ন ভাই। কেমন আছিস বনু? ভাইকে ভুলে গেলি দুদিনে? আয়ানের কথায় ভোরের মুখে গম্ভীর ভাব আনলেও তা বেশিক্ষণ টিকল না, কারণ এখানে তো আয়ানের কোনো হাত নেই। আয়ান তো দেশেই ছিল না। আর সব থেকে বড় কথা, ভোর এখন কাউকে আর দোষারোপ করে না। আস্তে আস্তে এই বিয়েটাকে মেনে নিতে চেষ্টা করেছে সে। রিদওয়ান আগে যাই করুক, এখন যেহেতু সবকিছু মোটামুটি স্বাভাবিকভাবে হচ্ছে, তখন কারোর প্রতি রাগের বহিঃপ্রকাশ করাটাও বোকামি হবে। ভুলবো কেন ভাই?
তাহলে নিজের বাসায় আসিস না কেন? খুব কি দূরে তোর নিজের বাসা? আয়ানের কথায় ভোর কিছুক্ষণ চুপ করে থাকলো। আসলে এখানে তার কি বলার থাকতে পারে সে নিজেই বুঝলো না। চেয়ার থেকে উঠে ব্যালকনির দিকে এগিয়ে গেল। এরপর নিজের মধ্যে থাকা বোঝাগুলো দূরে নিকষ কালো আকাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে গেল। ভিকি হলো বোন? কথা বলছিস না যে? ভাই, তোমার বোনকে বিয়ে দিয়ে দিয়েছো, এখন সেই বোনের আসল বাড়ি তো তার নিজের শ্বশুর বাড়ি হবে, তাই না? এটাও তোর বাড়ি, ভোর? একটা কথা জানো কি ভাই, মেয়েদের নিজের বলতে কোনো বাড়ি হয় না। জন্ম হলে বাবার বাড়ি, আর প্রাপ্তবয়স্ক হলে শ্বশুর বাড়ি, কিন্তু নিজের বাড়ি বলতে মেয়েদের কিছুই হয় না। মেয়েরা হলো বৈঠা নৌকার কূলের মতো, যেদিকে ঢেউ যায় সেই দিকেই তার জীবন অতিবাহিত হয়, কারণ তখন সেই ঢেউয়ের সাথে মোকাবেলা করার মতো শক্তি মেয়েদের থাকে না ভাই। ভোরের ভিতরের কথাগুলো আয়ানের বোধগম্য হলো। নিজের চোখের লাল আভাগুলো সামনের দিকে দৃষ্টিপাত করলো। অন্তু সেই বিকেল থেকে জ্বরে কাতরাচ্ছে, আর মুখে শুধু ভোরের নাম চপে যাচ্ছে, সাথে রিকের নামও উচ্চারিত হচ্ছে। খেয়েছিস ভোর? হ্যাঁ ভাই, তোমরা খেয়েছো? না রে, বিকাল থেকে অন্তুটার খুব জ্বর রে, শুধু তোর নাম জপছে। অন্তির জ্বর উঠেছে দেখে ভোরের চোখগুলো চঞ্চল হয়ে উঠল। মেয়েটা যে নিজের মধ্যে ভোরের জন্য দুঃখ চেপে রেখেছে তা তো ভালো করেই জানে সে। আর যখন ভোরের ওই ইনসিডেন্টটা হয়েছিল তখনও তো অন্তি রিদওয়ানকে বারবার সরি বলছিল। এত কিছুর মধ্যে অন্তির কথাটা মাথা থেকেই বেরিয়ে গেছে। অন্তি তো ভয় পেলেই এমন অসুস্থ হয়ে পড়ে। আমি কি আসবো ভাই? জ্বর কি বেশি? কিছুক্ষণ আগে ডক্টর এসেছিল, ওষুধ খেয়ে মাত্রই একটু ঘুমালো। এখন আসার দরকার নেই, তুই চাইলে সকালে চলে আসিস। কিছুক্ষণ চুপ থেকে আবারও আয়ানের কণ্ঠ শোনালো। আমি তোর মায়ের পেটের ভাই না হলেও আপন ভাইয়ের মতোই তোকে বোন ডেকেছি ভোর। আর হ্যাঁ, এ ভাইয়ের বাসা সবসময় তোর নিজের বাসা হয়ে থাকবে, কখনো নিজেকে একা ভাবিস না। ভাই সব সময় তোর সাথে আছি। সাথে সাথে লাইন বিচ্যুত হয়ে গেল। ভোর এখনো কানে ফোন ধরে রেখেই চোখে জল ফেলল। যখন বুঝতে পারলো ওই পাশের ব্যক্তিটি নিজের বার্তা থেকে বিচ্যুতি ঘটিয়েছে তখন ভোরও নিজের চোখ মুছে কান থেকে ফোন নামালো। পিছু ফিরেই যখন রুমে ঢুকতে যাবে তখনই রিদওয়ানকে দেখে হালকা চমকে গেল। এভাবে ভূতের মতো নিঃশব্দে দাঁড়িয়েছো কেন? রিদওয়ান কোনো কথা বলল না। পকেট থেকে হাত নামিয়ে ভোরের সামনে গিয়ে দাঁড়ালো। এরপর ডান হাত দিয়ে ভোরের বাম চোখের অশ্রু হাতে নিয়েই ভ্রু কুঁচকালো। হঠাৎ স্পর্শে ভোর হালকা কেঁপে উঠল। সাথে সাথে পিছু যেতে নিলে রিদওয়ান নিজের বাম হাতের বাহুধারা আটকে দিল। মূল্যবান চোখের অশ্রু পড়ার কারণ কি ভোর? রিদওয়ানের গম্ভীর আওয়াজে ভোর তার চোখের দিকে তাকালো। বোঝার চেষ্টা করলে এই প্রশ্নের উত্তর কেন চাইলো। আমি কিছু জিজ্ঞেস করেছি ভোর। আমি বিনা তোমার চোখের অশ্রু ঝরানোর স্পর্ধা কে পেল? রিদওয়ানের ভারী আওয়াজ শুনে ভোরের কেমন যেন অনুভূতি হলো। রিদওয়ানের হাত সরিয়ে দিতে চাইলে কি করছেন কি? আর আমার চোখের অশ্রু কেউ ঝরায়নি, আমার ইচ্ছে হয়েছে তাই অশ্রু ঝরিয়েছি। তোমার কোনো অধিকার নেই এই চোখের রত্ন ঝরানোর। যা ঝরানোর কাজ আমি ছড়াবো। এরপর থেকে যেন কখনো আমার জিনিসের ক্ষতি না হয়। অন্তটা কি খুব জ্বর? আমায় একটু নিয়ে যাবেন ও বাসায়? রিদওয়ানের কথার বিপরীতে ভোরের এরূপ কথা শুনে অবাক হলো না। কারণ কিছুক্ষণ আগেই ওই বাসা থেকে এসেছে সে ফাঁকে অন্তিকেও দেখে এসেছে। মেয়েটা দুপুরেও ভালো ছিল, হয়তো ভোরের বিষয়গুলো নিয়ে বেশি আপসেট ছিল যার জন্য জ্বর বাঁধিয়েছে সেই ভয় থেকে। এখন ঘুমোচ্ছে অন্তে, আমি দেখে এসছি। আপনি জানতেন অন্তুর অসুস্থতার বিষয়ে? হ্যাঁ, ওই বাসা হয়ে এসছি আমি, তাই জানতে পারলাম। ভোর ভারাক্রান্ত মন নিয়েই কথাটা বলল। এরপর রিদওয়ান থেকে ছাড়া পেয়ে রুমে ঢুকে পড়ল। মন সাই দিল না আর পড়তে, তাই সবকিছু গুছিয়ে রাখলো জায়গা মতো। রিদওয়ানের টেবিলে আপাতত সব বই রেখেছে সে। আপনার টেবিলে বই রাখার কিছু মনে করছেন না তো? আসলে জায়গাটা খালি পড়ে আছে তাই আর কি এখানে। ভোরের কথায় রিদওয়ান নিজের হাতের ঘড়ি খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে রাখলো। বি ইজি হানি। বডির রুমে যখন জায়গা পেয়েছো তখন টেবিল কেন? এই পুরো আমিটাও তোমার ধকলে। চাইলে আমার কাছে তোমার মূল্যবান জিনিস অনায়াসে রাখতে পারো। কথাগুলো বলেই কাবাডের থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে হাজব্যান্ড যখন অফিস থেকে আসে তখন ওয়াইফের উচিত ভালোবেসে তার সব দিকে খেয়াল রাখার। আসলে কপালটাই খারাপ আমার। কই ভাবলাম বিয়ে করেছি, বউ আমার সবকিছু গুছিয়ে রাখবে, আর আমি আসলে সবকিছু আমার হাতে নাগালে দেবে। কিন্তু না, বউ আমার স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে কষ্ট করে টাওয়াল নিতে হচ্ছে। তোমার কি একটু কষ্ট হচ্ছে না হানি? জামাইটা এত কষ্ট করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে যাচ্ছে, আর তুমি
আরাম করে দাঁড়িয়ে আছো। রিদওয়ানের কথায় ভোর জাস্ট হা হয়ে থাকলো। এই লোক শুধুমাত্র টাওয়াল নিতে গিয়ে তাকে এতগুলো কথা শোনাচ্ছে। কত বড় ধরিবাজ লোক ভাবা যায়। আচ্ছা শোনো, এই কষ্টটা আর করতে চাইছি না। কাল থেকে ভদ্র বৌদের মতো আমার সবকিছু গুছিয়ে রাখবে। চাইলে আমাকে গোসল করে দিতে পারো। এখন লক্ষ্মী বউয়ের মতো নিচে গিয়ে খাবার নিয়ে আসবে। আমি 15 মিনিট পর বের হব। খাবার আর তুমি দুজনকে যেন রমি সই সালামত পাই। কথাটা বলেই ওয়াশরুমের ডোর লক করে দিল। আর এদিকে ভোর রানী এখনো রিদওয়ানের পুরো কথা হজম করার মিশনে নেমেছে। এই লোক আসলে কখন কি বলে সে নিজে জানে তো। লোকটাকে তো রাগী আর বদমেজাজি ভেবেছিল, কিন্তু এখন তো দেখছে পুরো জামাইগিরি দেখাচ্ছে। এই লোক তো দেখা যায় গিরগিটির মতো রং পাল্টায়, আবার কিভাবে আমাকে তার কাজের অর্ডার দিচ্ছে। মনে হয় সে যেন পারফেক্ট হাজবেন্ড হয়ে আছে। ভোর বকবক করতে করতেই রুম থেকে বেরিয়ে গেল। এরপর নিচে নেমেই দেখলো পুরো বাড়ি অন্ধকারে ছেয়ে আছে। রাত প্রায় 12টা, সবাই নিজ নিজ রুমে। আজ ভোর নিজেও খেতে আসেনি নিচে। বিকেলে নাস্তা করে নেওয়াতে পেটটা ফুল হয়ে আছে, তাই আর খাইনি। এখানে আসার পর থেকে রাতের বেশিরভাগ না খেয়েই থাকে। তুর্না জোর করলেও ভোরের কেন জানি খেতে ইচ্ছে হয় না। খাওয়া দাওয়ার প্রতি একদম ঝোঁকটা প্রায় কমে গেছে বললেই চলে। সবকিছু ঠিকঠাকভাবে গরম করে একটা প্লেটে করে সাজিয়ে নিল। আরেকটা থালা দিয়ে ঢেকেই বেরিয়ে গেল রান্নাঘর থেকে। এরপর ধীরে ধীরে উঠে পড়ল দোতলায়। রুমে ঢুকে টেবিলের এক সাইডে গিয়ে রাখলো খাবারের প্লেট। ওয়াশরুম থেকে এখনো ঝর্ণা থেকে পানি পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 20 মিনিট ওভার হয়েছে রিদওয়ান ওয়াশরুমে ঢুকেছে। এতক্ষণ লাগে কি স্নান করতে? এ তো দেখা যায় মেয়েদের মতো বাথরুম সিঙ্গার হয়ে গেছে। প্রায় 10 মিনিট পর বের হলো রিদওয়ান। কালো একটি টি শার্ট সাথে কালো গাবাডিং পরিহিত স্নিগ্ধ রিদওয়ানকে একটু অন্যরকম সুন্দর লাগলো ভোরের আখিদয়ে। কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকলো তার হালাল পুরুষের দিকে। বিয়েটা যেমন ভাবেই হোক, জামাই তার মাশাল্লাহ লাখে একটা। ফর্সা শরীরে কালো রংটা যেন নিজের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। সাথে চোখে মুখে ফোঁটা ফোঁটা জলের বিন্দু রাশি যেন তার সৌন্দর্য আরেকটু ফুটিয়ে তুলছে বেশি। পছন্দ হয়েছে? হঠাৎ করেই রিদওয়ানের কথায় নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো। এতক্ষণ কি ভাবছিল তা মনে পড়তেই অন্যদিকে এলোমেলোভাবে তাকাতে থাকলো। লোকটার দিকে এতক্ষণ তাকিয়ে থাকতে দেখে কি ভাবলো কে জানে। আমি তোমারই হালাল অর্ধাঙ্গ হানি। তুমি যেভাবে ইচ্ছে সেভাবে আমার দিকে তাকাতে পারো। আমি কিন্তু একটু মাইন্ড করব না। খাবার এনেছি। রিদওয়ানের কথার প্রেক্ষিতে তুতলিয়ে কোনো মতে উচ্চারণ করলো। কিন্তু আমার তো অন্য কিছু খেতে ইচ্ছে করছে। কথাটা বলতে বলতেই রিদওয়ান ভোরের একদম কাছে এসে পৌঁছালো। রিদওয়ানের শরীর থেকে মাদকতায় ঘেরা স্নিগ্ধ এক সুবাস ছড়িয়ে পড়ছে আশেপাশে। আর সেই সুবাসের ছোঁয়া ভোরকেও মাতাল করে তুলছে। আবেশে চোখ বন্ধ করেই সেই সুবাস নাসার অন্ধ্রে টেনে নিতে থাকলো নিঃশ্বাসের তালে তালে। আই ওয়ান্ট টু টেস্ট ইউর লিপস হানি।